আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। কিছু সময় আছে গ্যাস বাঁচানোর জন্য এইভাবে আলু সিদ্ধ করে নেই। ভাত যখন বসায় রাইস কুকারে, তো ভাতের উপরে স্টিমার দিয়ে আলু সিদ্ধ করে নেই। আর না হয় বেশিরভাগ সময় আমি প্রেশার কুকারে অল্প সময়ে আলু সিদ্ধ করে নেই, 2-3টা সিটি দিয়ে। যেদিন আলু ভর্তা করি ওই দিন আবার একটু পাতলা ডাল রান্না করতে হয়। আমার ছোটো ছেলে পিউ এই ধরনের খাবার খুব পছন্দ করে। তো বাসায় কোনো বাজার ছিল না বেশি একটা, ফ্রিজের থেকে খুঁজে অল্প একটু মুরগির মাংস ছিল, সেগুলো নিয়ে কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছি। ভুনা করব, সাথে মশারির ডাল পাতলা করে রান্না করছি। আর কাঁচকলার ভর্তা বানাবো, আলু ভর্তা কাঁচকলা একসাথে বানাবো আর কি। তো আলু আর কাঁচকলা ভাত যখন রাইস কুকারে বসিয়েছি একসাথে সিদ্ধ দিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি ভাত রান্না করে এই তো আলু আর কাঁচকলা সিদ্ধ করে রেখে গেছি। রান্নাঘরটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে গা গোসল ধুয়ে নামাজ পড়লাম। তো ভাবলাম গরম গরম ভর্তা বানাবো। ভর্তা যখন বানাই দেখবেন, ভর্তার ওই হাতে ভাত খেতে মাখিয়ে মাখিয়ে খুব ভালো লাগে। ওই হাতটা না ধুয়ে হাতটা না ধুয়ে ভাত খেলে দেখবেন অন্যরকম একটা টেস্ট লাগে। তো যখনই ভর্তা বানাই বেশিরভাগ সময় এখন এরকমই করি। ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি করে রেখে আমি গা গোসল ধুয়ে নামাজ পড়ে তাড়াতাড়ি আসি, ভর্তাটা বানাই। তারপরে গরম গরম তাজা ভর্তা দিয়ে মাখিয়ে মাখিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো এই জিনিসটা আমার বড় ননাসের থেকে শিখছিলাম। আপা যখন জোয়ান ছিলেন, যখন বয়স কম ছিল আর কি, তখন আমরা নতুন বউ, তো তখন কিন্তু আমার বিরক্ত লাগতো। রান্নাঘর থেকে রান্নার শেষে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে একবারে গা গোসল ধুইলে শরীর মন দুইটাই ফ্রেশ লাগে। গা গোসল ধোয়ার পরে তখন খাওয়া ছাড়া আর অন্য কাজ করতে ভালো লাগতো। এখন কিন্তু ঘুরে ফিরে আগের দিনের চলাফেরা ভাবটাই শরীরে চলে আসছে। তো আপার মতো গরম গরম ভর্তা বানিয়ে ভাত খেলাম আর কি, খুব মজা হয়েছে। তো আমি বিকেলবেলা হাঁটতে বের হয়েছি। হাঁটতে হাঁটতে বেশ অনেক দূরে চলে গেছি। একটা কাজেও হাঁটছিলাম, যে একটা কাজে গিয়েছিলাম, ওই কাজটা আসলে সফল হয় নাই, শুধু হাঁটছি আর হাঁটছি। মনের সুখে হাঁটতে হাঁটতে বনবাস। হাঁটতে হাঁটতে আমি কোথায় যে গেছি সেটা আর না বলি। তারপর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। এটা পরের দিনই সকালে নাস্তা খেয়ে আবার চলে গেলাম ব্যাংকে। আমি আর আমার হাজব্যান্ড, একটু কাজ ছিল আমাদের। ওখানে যেয়ে দেখি ওনাদের নেটওয়ার্ক নাই, একদম আমাদেরকে বসায় রাখছে 2 ঘন্টার মতো। ওখানে অনেক সময় থাকতে হয়েছে। তারপর আমাদের কাজ সারছি। তো ব্যাংকে থেকে বের হলে কিন্তু বাজারে ঢুকলাম দুজন মিলে। কিছু বাজার করা লাগবে, বাজার নেই বাসায়, কোনো মাছ নাই। মাংস আছে কিন্তু মাছ নাই, মাছের বাজার করতে হবে। যখন বাজারে ঢুকছি তখন কিন্তু অলরেডি 12:30-1টার মতো বাজে ঘড়িতে। এই টাইমে কিন্তু বাজারে অনেক ভিড় থাকে। মহিলাদের বাজার তখন বেশি, আমার মনে হয় মহিলারাই বেশি বাজার করে, মানুষের জন্য হাঁটা যায় না বাজারে। তো আমরা আমাদের যা যা লাগবে বাজার করলাম। বাজার করে দুজন মিলে একসাথে রিক্সা দিয়ে বাসায় চলে আসলাম। বাজার কিন্তু বেশিরভাগ সময় আমারই করা লাগে। আমার হাজব্যান্ড এখন বাজারে খুবই কম যান, তো ব্যাংকে গিয়েছে সেই সুবাদে আর কি বাজারে ঢুকছে আমার সাথে, একসাথেই বাজার করলাম। এখানে অল্প অল্প করে 7-8 রকমের মাছ কিনেছি। সব মাছ কাটবো না, ফ্রিজে রেখে দিব, যেটুকু লাগবে আর কি। দুপুরে তাড়াহুড়া করে রান্না করতে হবে, তো অল্প করে চিংড়ি মাছ নিয়েছি আর তেলাপিয়া মাছ, কই মাছ, এগুলো আর কি অল্প করে রান্না করব দুপুরে খাওয়ার জন্য। আর বাকি মাছ ফ্রিজে রেখে দিয়েছি। বাজার থেকে মাছ কাটায় আনার কোনো সুযোগ নাই, এত ভিড় ছিল। আর এমনিতেও বাজারে বেশিরভাগ সময় মাছ কাটে না। আমার যখন হাতে সমস্যা ছিল, ব্যথা ছিল বেশি, তখন বাজার থেকে মাছ কাটায় নিয়ে আসছে। আর না হলে সবসময় মাছ এভাবে নিয়ে আসে, এভাবে ফ্রিজে রেখে দেয়। যেদিন যেই মাছ খাবো আর কি, ফ্রিজ থেকে বের করে আমি সাথে সাথে কেটে নেই। মাছ কাটতে আমার বেশি একটা সমস্যা হয় না। তো আমার ছোটো ছেলে পিউ বিকেলে খাওয়ার জন্য একটা কেক বসিয়েছি। দুপুরে তো তাড়াহুড়ো করে রান্না করছি, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রান্নাঘরে চলে আসছি। ও তখন পড়তে বসেছিল, পরে ও জানেও না আমি যে কেকটা বানিয়েছি। তো আমার কেকটা বানানো দেখে ও খুব খুশি হয়ে গেছে। এর মধ্যে আমি আবার পিৎজা বানানোর জন্য এখানে একটু ডো তৈরি করে ওভেনের ভিতরে রেখে দিয়েছি। ওভেনটাকে একটু চালিয়ে গরম করে নিয়ে গরমের তাপে আর কি রাখলাম। তো সুন্দর করে আর কি
পিৎজা বানানোর ডোটাও হয়ে গেছে। তো পিৎজাটা আমি মাগরিবের নামাজের পরে বানাবো, রেখে দিয়েছিলাম বিকেলে। তো মাগরিবের নামাজের পরে আমি রান্নাঘরে আসলাম, টুকটাক কিছু বাজার ছিল সেগুলি গুছিয়েছি। আটা নিয়ে আসছে, আটাগুলো যেখানে রাখি ডিব্বায় নিয়ে নিলাম। তো আসলে সকালের কাজ আর কি একটু এগিয়ে রাখি এভাবে। আর এখানে 2 চুলায়, এক চুলায় চায়ের পানি বসিয়েছি, আর এক চুলায় পিৎজাটা রেডি করে বসিয়ে দিয়েছি। এটা আর ভিডিও করলাম না। তো আটার যে প্যাকেট বের হয়, প্যাকেটগুলো আমি এভাবে কেটে নেই। আমি তো রুটি বানাই, কিছু রুটি আর কি ফ্রিজেও রাখি, আর তাজা রুটি বেশিরভাগ খাই। কয়েকটা রুটি আর কি আপদ বিপদের জন্য আর কি বানাই রাখি ফ্রিজে। তো সুবিধা হয় আসলে এভাবে বানাইলে। আমি সেকি না, এমনিতেই কাঁচা রুটি এই যে কাগজ দিয়ে এভাবে ডিপে রেখে দেই, যখন লাগে আপদে বিপদে আর কি ফ্রিজ থেকে বের করে খাওয়া যায়। তো এখানে চার পানি হয়ে গেছে, আমি চা পাতি দিয়ে দিলাম। পাশের চুলায় পিৎজাটা রেডি হয়ে গেছে, বেশি সময় আর লাগবে না। চুলায় কেক, পিৎজা এগুলো বানাতে খুবই অল্প সময়ে হয়ে যায়, কিন্তু গ্যাসের অপচয় হয় আর কি। কী করব, একটা না একটা এভাবে করে তো খেতে হবে। সব কিছু তো আর হিসাব মেলানো যায় না, হিসাব করে চলাও যায় না, এই আর কি। তো পিৎজাটাও খুব সহজেই হয়ে গেছে অল্প সময়ে। এখানে সস বেশি দিতে পারি না, বাসায় বেশি একটা সস ছিল না। ওদিন যে আমার ছেলে বাইরে থেকে খাবার নিয়ে আসছিল, ওই খাবারের সাথে অনেকগুলো সসের প্যাকেট দিয়েছে। তো ওখান থেকে 2-3টা প্যাকেট আমি কেটে আর কি এভাবে পিৎজার সাথে দিয়ে দিছি। সব কিছুই অল্প অল্প ছিল, তো অল্পর ভিতরেও খুব সুন্দর করে বানিয়েছি, খেতে খুবই ভালো লাগছিল। তো আমি একা একাই আমার নাস্তাটা খেলাম, সন্ধ্যার নাস্তা। আমার ছোটো ছেলে পিউ আবার পড়তে গেছে, ওখান থেকে এসে ও খাবে। আমার মেয়ে ভার্সিটি থেকে এসে ঘুমাই গেছে, ও ঘুম থেকে উঠে তারপর খাবে। তো আমি পিৎজাটা খেয়ে তারপর আমার নিজের জন্য চা করে নিয়েছি। এই তো আর কি ভিডিও সব কিছু মিলাই একটু একটু আপনাদের সাথে শেয়ার করি, কখন কি করি না করি। তো এই ধরনের ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি দেখে কোনো অংশ ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো এই তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।